ক্যানাডার একটি বিষয় আমি তুলে ধরবো। সেখানে পিএইচডি না করলে প্রাইমারি স্কুলে পড়ানো যায় না। আমাদের এখানে ভাবতেই পারি না। এখানে প্রাইমারি স্কুলের যে পরীক্ষা হয় এন্ট্রান্সে বসার মিনিমাম যোগ্যতা এইচএস পাস করা। সেক্স এডুকেশন খুব বিতর্কিত একটি বিষয়। সেক্স হচ্ছে এটা আমাদের জীবনের একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি একালের যে ছেলেমেয়েরা এই জেনারেশনের তারা করছে কি সোশ্যাল মিডিয়া বা টিভি এগুলোর মাধ্যমে কিছু ভুল, কিছু কিছু ক্ষেত্রে ভুল, কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত এবং যেটার কোনো হয়তো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেটা হয়তো মিডিয়ার প্রয়োজনে তারা হয়তো করছে বা শুটিং এর প্রয়োজনে এমন কিছু জিনিস তারা দেখাচ্ছে যেটা কিন্তু প্রকৃত সেক্স সম্পর্কে বার্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছে না। মানে শুধু একটি ডিগ্রি পাওয়ার জন্য গবেষণা করাটা যেন তাদের লক্ষ্যটা না হয়। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপিকা শাওলি চক্রবর্তী আচার্য, এডুকেশনের অধ্যাপিকা। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সম্প্রতি আয়ারল্যান্ডে তিনি একটি বিশেষ সেমিনার অ্যাটেন্ড করে এসেছেন এবং সবসময় বিদেশি শিলমোহর আমাদের গুরুত্ব বাড়ায়। এক্ষেত্রেও তিনি যে আয়ারল্যান্ডের কর্মসূচিতে গেছিলেন তার পরবর্তীতে আমরা বিষয়টি কি এবং এই বিষয় নিয়ে জানতে আজকে তার কল্যাণীর বাড়িতে উপস্থিত হয়েছি। শাওলি ম্যাডামের সঙ্গে আমরা কথা বলবো। ম্যাডাম, এই কালে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ এই কাল আমার কাছে আসার জন্য এবং এই কালের সমস্ত দর্শক বৃন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এডুকেশন এই সাবজেক্টটার সঙ্গে একটা ভাস্ট রিলেশন রয়েছে, পড়ানোর, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের, মনোবিজ্ঞানের। তো আমাদের যেটা প্রথম প্রশ্ন, যে এডুকেশনের উপর কোন কোন বিষয়ের উপর আপনার সব থেকে বেশি আগ্রহ পড়ানোর ক্ষেত্রে? এডুকেশন, আমি যেহেতু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছি, তো আমাদের এমএ ইন এডুকেশন কোর্সটি আমাদের ডিপার্টমেন্টে এবং পিএইচডি এই দুটি কোর্স আমাদের করানো হয়। তো এডুকেশনে তো ফাউন্ডেশন হিসেবে যত রকমের আছে বিভিন্ন বিষয় সবই পড়ানো হয়। তার মধ্যে আমি স্পেশালি পড়াই এডুকেশনাল সাইকোলজির পার্টটা এবং থিওরি আমার একটু পছন্দের বেশি বিষয়। এছাড়া ডিজিটাল এডুকেশন, ওমেন এডুকেশন, এই দিকগুলো আমি বেশি আলোকপাত করি। আর আমাদের এডুকেশনের আরেকটা জায়গা হচ্ছে রিসার্চ মেথোডোলজি বলে, যেটা কিনা গবেষণা করতে গেলে যে বিষয়গুলো পড়ে নিতে হয় বেসিক সেইগুলো, সেটাও আমাকে পড়াতে হয়। এবং এটা শুধুমাত্র এমএ ইন এডুকেশনে নয়, এটা পিএইচডি যারা করছে আর কি, তাদের প্রথমে একটি 6 মাসের কম্পালসারি কোর্স আছে যেটাকে বলা হয় কোর্স ওয়ার্ক। তো সেক্ষেত্রেও যখন পড়াতে হয় আমাদেরকে এই বিষয়টি পড়াতে হয় এবং সেখানেও আমি রিসার্চের বিভিন্ন বিষয় পড়িয়ে থাকি। আমরা এটা জানতে চাই যে শিক্ষা বিজ্ঞানের উপর আপনার কাছে কারা গবেষণা করছেন এবং তারা কোন কোন বিষয়ের উপর গবেষণা করছেন? আমার কাছে বর্তমানে 4 জন গবেষণারত ছাত্রছাত্রী আছে। তার মধ্যে একজন রয়েছে জেআরএফ, যেটাকে আমরা বলি জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে একজন গবেষণা করছে, একজন ছাত্রী। সে গবেষণা, তার বিষয়ের মূল বিষয় হলো আর কি, সে সাইকোসোশ্যাল এবং ইমোশনাল স্টুডেন্টদের, সেকেন্ডারি স্টুডেন্ট এবং প্রাইমারি স্টুডেন্টের এই দিকগুলোর উপরে সে আলোকপাত করছে এবং সে একটি কোয়ান্টিটেটিভ রিসার্চ করছে। আমার দ্বিতীয় স্কলারের গবেষণার মূল বিষয় হচ্ছে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি আমরা বলে থাকি, তাদের উপরে তার মূল গবেষণা। এবং তাদের কিরকম তাদের ফর্মাল এডুকেশন, মানে তার সঙ্গে এডুকেশনটাকে রিলেট করা হয়েছে যে তাদের ফর্মাল এডুকেশন কিভাবে তাদের এই ভোকেশনাল ট্রেনিংকে সাহায্য করছে, এটা হচ্ছে তার গবেষণার বিষয়। আমার যে তৃতীয় যে স্কলার রয়েছে তার গবেষণার বিষয়টা এবার একটু অন্যরকম। সে করছে বিভিন্ন যে মিশনারি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়াতে যে মিশনারি এন্টারপ্রাইজ হয়েছে আর কি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ওপরে তার মূল লক্ষ্য। এবং সে দেখতে চাইছে যে সেই যে মিশনারি আমলে যে স্কুলগুলো স্থাপিত হয়েছিল বর্তমানে তাদের কি স্টেটাস আছে এবং তারা এখনো পর্যন্ত খুব সফলভাবে
কোন কোন অর্গানাইজেশন, মিশনারি অর্গানাইজেশন এখনো সফলভাবে এখানে স্কুলিং করে যাচ্ছে, তার মধ্যে সে দুটিকে কেস স্টাডি হিসেবে বেছে নিয়েছে। একটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে ডন বস্কো অর্গানাইজেশন। এবং ফোর্থ আমার যে স্কলার আছে, সে এখনো খুব সদ্যই সে জয়েন করেছে আর কি, তার কাজটি এখনো খুব একটা শুরু হয়নি, তবে তারও গবেষণার মূল বিষয়টি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনের অধ্যাপনা করছেন দীর্ঘদিন ধরে। আপনার বিশেষ কোনো লক্ষ্য বা ভবিষ্যতে কোনো ইচ্ছা যেটা মনের মধ্যে রয়েছে আপনার কর্মজীবনে, মাইলস্টোন স্পর্শ করার, যে এই মাইলস্টোনটা আমি স্পর্শ করতে চাই একজন অধ্যাপিকা হিসেবে, সেটা যদি আমাদের বলেন। নিশ্চয়ই। তা আমার খুব সৌভাগ্য যে একটা যেটা আমার মনের খুব ইচ্ছা ছিল যে আমি নিজে একটি প্রজেক্ট করব। প্রজেক্ট বলতে যেটা আমাদের গবেষণার ক্ষেত্রে যেটা হয় যে মূলত সেন্ট্রাল বা স্টেটের ফান্ডেড প্রজেক্ট। তা বর্তমানে আমি সেরকমই একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি, যেটা কিনা আমাদের আমাকে ফান্ড করছে IITE গুজরাট, যেটা কিনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, এবং সেখান থেকে আমি একটি মাইনর রিসার্চ প্রজেক্ট করছি। এটা অবশ্যই আমার একটা স্বপ্নের জায়গা ছিল। তবে এখানেই শেষ নয়, এটা যেহেতু মাইনর রিসার্চ প্রজেক্ট, আমি ভবিষ্যতে চাইবো যে আমি মেজর রিসার্চ প্রজেক্টে যাব। এবং আরেকটা যেটা আমাদের হায়ার এডুকেশনের সঙ্গে আমরা যারা যুক্ত আছি, আমাদের ক্ষেত্রে অবশ্যই একটা খুব বড় প্রমিসিং জায়গা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন বা আমরা যে গবেষণালব্ধ যে পেপারগুলো আমরা তৈরি করি, সেগুলো আমরা বাইরে গিয়ে বিদেশের কোনো কনফারেন্স বা সেমিনারে আমরা প্রেজেন্ট করব এবং সেখানে পাবলিশ হবে। তো সেরকমই একটি সুযোগ আমার দুবার হলো আর কি। দুবারই আমি আয়ারল্যান্ডে গেছিলাম, একটি 2022 সালে এবং খুব সম্প্রতি 2024-এর মে মাসে আমি গেছিলাম। তো সেখানকার একটি লাইফ লং লার্নিং কনফারেন্সে আমি সেখানে অংশগ্রহণ করি এবং সেখানে আমার পেপার প্রেজেন্ট করি, এবং ওই রিসার্চ সংস্থাটির আমি একজন মেম্বার হিসেবে আমি ওখানে গেছিলাম। এবং ভবিষ্যতে আরও যেটা খুব আমার স্বপ্নের জায়গা বলতে পারেন, সেটা আমি যদি ভবিষ্যতে কোনো সুযোগ পাই পোস্টডক করার বাইরের কোনো বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সেটা হবে আমার, যেটাকে বলেন আপনার ভাষায় যেটা মাইলস্টোন স্পর্শ করা, সেটা আমি বলতে পারি। আয়ারল্যান্ডে আপনি সম্প্রতি ঘুরে এসেছেন, সেখানে একটি সেমিনারে আপনি অংশগ্রহণ করেছিলেন। আমাদের সঙ্গে যদি সেই অভিজ্ঞতা, সেই বিরল অভিজ্ঞতা ভাগ করে নেন, এটা আমাদের সবার কাছে একটা গর্বের বিষয়। এক্স্যাক্টলি বিষয়টা কি আমাদের যদি একটু বলেন। নিশ্চয়ই। এটা সত্যি আমার কাছে খুবই একটি ভালো লাগার জায়গা। যে আয়ারল্যান্ডে যে সংস্থাটির তে আমি গেছিলাম আর কি, সেটা অ্যাকচুয়ালি একটি রিসার্চ নেটওয়ার্ক। তো সেখানে 7টি রিসার্চ নেটওয়ার্ক আছে, তার মধ্যে রিসার্চ নেটওয়ার্ক নাম্বার 5 আমি তার মেম্বার আছি। 2021 সাল থেকে আমি তার মেম্বার আছি। 2022-এ একবার এবং 2024-এ এই দ্বিতীয়বার আমি সেখানে গেলাম, এবং সেখানে আমি আমন্ত্রিত হয়ে গেছিলাম পেপার প্রেজেন্টেশনের জন্য। আমার পেপারটি ছিল লাইফ লং লার্নিং কি করে সেলফ হেল্প গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং তাদের সেই পেপারে আমার আরেকটি কেস স্টাডি ছিল, যেটা কিনা লাইফ লং লার্নিং অ্যাজ এ ফিনান্সিয়াল লিটারেসির ক্ষেত্রে তাদের কি অবদান, এর উপরে আমার পেপারটি ছিল। এবং সেখানকার অভিজ্ঞতা তো সত্যি মানে অসাধারণ অভিজ্ঞতা আমার। ওখানকার যে পরিবেশ এবং ওখানকার যে একাডেমিক পরিবেশ আমি বলতে চাইছি, সেটা এখানকার থেকে একটু আলাদা। আলাদার জায়গাটিও আমি ডিটেলে বলবো যে তাদের এত প্রফেশনাল তারা, এবং তারা কাজ এবং সেমিনার মানে সেমিনার, তার বাইরে আর অন্য কিছু নয়, এবং প্রত্যেককে যথাযথ সম্মান দেওয়া, নিয়মানুবর্তিতা, এই জিনিসগুলো সত্যি কথাই আমার মনে হয়েছে যেটা আমাদের দেশের থেকে বোধহয় একটু তারা এগিয়ে আছে, এবং এটা প্রত্যেকটাই খুব শিক্ষণীয় বিষয়। এবং দ্বিতীয় যেটা আমি বলবো, আরেকটি আমার ভালো লাগার জায়গা, এবারে আমি যে গেছিলাম সেটা আমার ইউনিভার্সিটি আমাকে একটি গ্রান্ট দিয়েছিল, সেই গ্রান্টটি নিয়ে আমি গেছিলাম। তো এটা সত্যিকারেরই আমার ভীষণ গর্বের বিষয়, এবং আমার ইউনিভার্সিটির কাছে সেজন্য আমি কৃতজ্ঞ যে আমি এই গ্রান্টটি পেয়েছিলাম। এখানেই আমাদের প্রশ্ন, এই যে এখান থেকে কলকাতা থেকে আয়ারল্যান্ড যাওয়া আসা, ওখানে থাকা, কনফারেন্সে অংশগ্রহণ করা, এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই পুরো ব্যাপারটা কি ইউনিভার্সিটি থেকেই ব্যয়ভার বহন করেছিল, নাকি অন্য কোনো সংস্থাও সাহায্য করেছিল? ইউনিভার্সিটি আমাকে 50% দিয়েছিল। 50% ইন দ্য সেন্স তারা যে টাকাটি প্রোভাইড করেছিল সেটা একটা নির্দিষ্ট টাকা, মানে এরকম নয় যে আমি আয়ারল্যান্ডে যাচ্ছি বলে একরকম পাবো বা আমি নেপালে গেলে একরকম পাবো, এরকম নয়। ইন্টারন্যাশনাল একটা ফান্ড ওদের থাকে, আমি সেটা পেয়েছি। সেটা আমার যাতায়াতের খরচাটি
90% পূরণ করেছে বলতে পারেন। আর ওখানে যেহেতু আমি একটি রিসার্চ নেটওয়ার্কের মেম্বার, ওরা আমাদের অ্যাকোমোডেশন এবং সেখানকার খাওয়া দাওয়া ইত্যাদি, অ্যাকোমোডেশন প্লাস থাকা খাওয়া, এই জায়গাগুলো ওরা প্রোভাইড করেছিল। ওরা আমাদের থাকতে দিয়েছিল ওখানকারই ক্যাম্পাসের মধ্যে একটি হোস্টেলে, এবং সেটাও একটা আলাদা আমাদের অভিজ্ঞতা যে ওখানকার হোস্টেল কীরকম হয়, সেটাও খুব সুন্দর বন্দোবস্ত। এবং সেখানে এটাও একটা দেখার ব্যাপার যে এখানে কেউ পেপার প্রেজেন্টেশনে এলে আমরা দেখা যায় যে তাকে একেবারে ভীষণভাবে একটা ভিআইপি মর্যাদা দিই, ওখানে কিন্তু সেরকম ব্যাপার নয়। মানে ওখানে নিজের কাজ নিজে করা, হোস্টেলে যেরকম নিজের রান্নাটুকু বা নিজের ব্রেকফাস্ট নিজেই করে নিতে হয়, বাসন নিজেকে মেজে রাখতে হয়, এবং সবটাই খুব সিস্টেমেটিক, খুব পরিপাটি। এটাও একটা অন্যতম শিক্ষা বলে আমার মনে হয় যে আমি পেপার প্রেজেন্ট করতে যাচ্ছি বা শিক্ষাবিদ বলে যে একেবারে ধরাছোঁয়ার বাইরে এরকম কোনো ব্যাপার না। ওদের এই যে সবার সঙ্গে সমান ট্রিটমেন্ট, এই জিনিসটাও আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং খুব ভালো লেগেছে আমার এটা। এই যে আপনি আয়ারল্যান্ড গেলেন, আয়ারল্যান্ডে যাওয়া আসা এটা কতদিনের ট্রিপ ছিল এক? আর দ্বিতীয় যেটা আমাদের প্রশ্ন সেটা হলো এই আয়ারল্যান্ডের যে কনফারেন্স, এই কনফারেন্সের বিরল অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন, আমাদের এই কালের দর্শকদের সঙ্গে যদি একটু ভাগ করে নেন। আমার আয়ারল্যান্ডে যাওয়া আসা নিয়ে টোটাল 10 দিন। আর ওটা যেহেতু ছিল লাইফ লং লার্নিং উইক, মানে ওটাকে বলছে গ্লোবাল লাইফ লং লার্নিং উইক, 27th to 31st May 2024 ছিল। তো ওখানেই 1 সপ্তাহ আর কি। আর যাতায়াতে মোটামুটি 2 দিন প্রায় লেগেই গেছে আর কি, মানে 3বার ফ্লাইট চেঞ্জ, তার মধ্যে লে ওভার, এগুলো দিয়ে 2 দিন মোটামুটি 10 দিনের একটা ট্রিপ ছিল। এবং এটাও একটা ভালো অভিজ্ঞতা, কারণ পরপর এই যে জায়গায়, যেমন এক্ষেত্রে আমি বলতে পারি আমাদের লেওভার একটা ছিল ইস্তানবুলে, সেটা বেশ 8 ঘন্টার একটা লেওভার ছিল। তো সেইটাও আমরা কম বেশি সেই জায়গাটাকেও এনজয় করলাম, যদিও আমরা এয়ারপোর্টের বাইরে তো বেরোনো সম্ভব নয়, কিন্তু সেটাও একটা আমাদের এর মধ্যেই ঘটে গেল আর কি সেগুলো। আর ওখানে গিয়ে ওখানকার যে সিস্টেম, ওখানকার যে এডুকেশনাল সিস্টেম, এটাই বলতে পারেন যে একটা মানে খুব মনে রাখার মতো বিভিন্ন জিনিস। আর তার মধ্যে যেটা আমি বিশেষভাবে উল্লেখ করব বিরল অভিজ্ঞতার মধ্যে যদি বলেন, যে ওরা এত সুন্দর করে একটা 5 দিনের প্রোগ্রাম, মানে ওরা এত সুন্দর করে সাজিয়েছিল, মানে কাউকে এতটুকু বোর হওয়ার কোনো সুযোগ নয়, বা প্রত্যেককে কিভাবে এনগেজ করা যায় সত্যি ওদের কাছে শিখতে হয়। মানে আমি একটা এক্সাম্পল দেব, 5 দিনের প্রোগ্রামে ওদের ব্রশিওরটা ছিল 36 পাতার। এবং সিস্টেমটা কিরম একটু বলি, যে যে অনুষ্ঠানেই আমি যাই না কেন, ওরা বিভিন্ন মনোরঞ্জন করার মতো অনুষ্ঠানের আয়োজন করেছিল, সব রকমটাই ছিল, শুধুই যে একাডেমিক প্রোগ্রাম তাই নয়, কারণ পুরো বিশ্ব থেকে লোকজন আসছে। তো কাজেই যাতে কোনোভাবেই তারা কোনো কিছু একঘেয়েমি তাদের না লাগে, সেই জায়গাগুলো কাটানোর জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছিল, কিন্তু প্রত্যেকটাই প্রি রেজিস্টার্ড, যেটা হয়তো আমাদের একটু মানে আমরা এতটা হয়তো সিস্টেমে হয়তো এখানে যেতে পারি না। কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো আমি নিয়ে এলাম, আমি তো নিশ্চয়ই চাইবো যে আমার ডিপার্টমেন্টে যখন বা আমার ইউনিভার্সিটিতে যখন এই ধরনের প্রোগ্রাম হবে, একবারে না হলেও অন্তত ধীরে ধীরে আমি চাইবো যে সেই ধরনের সিস্টেম যাতে আনা। এবং ওদের যে প্রফেশনালিজম, আমি বারবারই বলি যে সব থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে প্রফেশনালিজম, কাজটাকে যে কতখানি গুরুত্ব দেওয়া যায়, এবং সেটা নিয়েই ওদের দিন রাত কাটছে আর কি। যখনই যাওয়ার আগেও আমি বলবো যে এত মেল এসেছে আমাদের, মানে ভাবাই যায় না আর কি, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে, যে কিভাবে লোকের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তাদের যাতে কোনো রকম কষ্ট না হয়। প্রত্যেকটা প্রি রেজিস্টার্ড, একটা বাসে উঠছি লম্বা লিস্ট তাদের কাছে, নাম ধরে ধরে ওঠানো, কোনোটাই কোনো ফেল নেই। এটা একদম মনে রাখার মতো বিষয়। মানে এক কথায় বলা যায় তাদের সিস্টেমটা শেখার মতো। হ্যাঁ, ভীষণভাবে ভীষণভাবে সিস্টেম, এবং সেই অনুযায়ী লোক, এবং সব দিকটাই, মানে ডিজিটালি একরকমের সিস্টেম, এবং ফিজিক্যালি লোকজনও যেরকম ফিজিক্যালি এসে একটা কমিউনিকেট করছে, এবং সেই সাথে সাথে মেল, মানে একজন সামনে কথা বলছে, সঙ্গে সঙ্গে দেখছি মেলও ঢুকে যাচ্ছে, একটা মেসেজও এসে যাচ্ছে, এইরকম টাইপের। এবং শুধু ওইটাই নয়, মানে শুধু একাডেমিক পার্টটা নয়, যে জায়গায় রয়েছে, যে হোস্টেলটায় রয়েছে, সেখানকার ধরুন রিসেপশনে গিয়ে একটা কিছু জিজ্ঞেস করা, এখান থেকে যাবো অমুক জায়গায়, তার বাস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অ্যাটেন্ড করা, হেল্প করা, কোঅপারেট করা, এটা ওদের একেবারে মজ্জাগত। সেটা আমাদের মানে এটা আমাদের হায়ার এডুকেশনের একটা কাজের পার্টই হচ্ছে এক্সটেনশন অ্যাক্টিভিটিস বলে আর কি, টিচিং, রিসার্চ অ্যান্ড এক্সটেনশন। তো সেই এক্সটেনশনে আমাদের সরাসরি
প্রজেক্ট, এটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে প্রজেক্ট করাতে হয়, সেগুলো আমরা আশেপাশের কোনো একটা লোকালিটিতে যাই, সেখান থেকে ডেটা কালেকশন করি এবং তার উপরে স্টুডেন্টদেরকে আমরা সুপারভাইজ করি, বিভিন্ন কিছু ওরা রিপোর্ট তৈরি করে ইত্যাদি। এবং সেখানে আমাদের অবশ্যই সুযোগ রয়েছে যে আমরা হয়তো সেক্ষেত্রে পেরেন্টসদের কোনো ট্রেনিং আমরা দিতে পারি ওই প্রজেক্টের অন্তর্গত, ছোট ছোট করে স্টুডেন্টদের সেখানে ট্রেনিং দিতে পারি। বা যেরকম আমি বললাম যে আমার এক স্কলার সেলফ হেল্প গ্রুপের উপরে কাজ করছে, তো আমি সেক্ষেত্রে তাদের উপরে আমি তাদের একটা গ্রুপকে ডেকে নিয়ে আমি কোনো ভোকেশনাল অ্যাক্টিভিটির উপরে আমি অ্যারেঞ্জ করতে পারি। হয়তো আমি সেই ট্রেনিংটা দিতে পারবো না, ধরুন কথার কথা ধরে নিলাম যে প্রিন্টিং যে ট্রেনিংটা, সেটা আমাকে তার এক্সপার্ট ডাকতে হবে, বাট আই ক্যান অ্যারেঞ্জ, আমি সেই অ্যারেঞ্জমেন্টটা আমি করে দিতে পারি। এবং যেহেতু এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে আমি যুক্ত আছি, তো আমার ক্ষেত্রে সেটা করাটা খুব সহজ। মানে আমি যদি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে আমি যদি সেই যোগাযোগটা করি আমার ইউনিভার্সিটি থেকে, সেটা আমি ডিরেক্ট করতে পারি বা আমার স্টুডেন্টের থ্রু দিয়ে করতে পারি, আমাদের পক্ষে কাজটা করা সেটা খুব সহজ আর কি। তো এইভাবে তো আমার মনে হয় যে সরাসরি সোসাইটিকে রিচ করা সম্ভব। আর আরেকটা যে দিক আপনি বললেন যে সাইকোলজিক্যাল যে কাউন্সিলিং বা এটা, সেই জায়গাটা তো অবশ্যই খোলা আছে। যেহেতু আমরা সরাসরি সাইকোলজির সঙ্গে যুক্ত নই, আমাদের পার্টটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি, সেহেতু আমরা যদি কাউন্সিলিংয়ে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি কোর্স করে নিতে হবে যাতে কিনা আমরা রেজিস্ট্রেশন পাই। আদারওয়াইজ আমরা সরাসরি কাউন্সিলিংয়ে যেতে পারবো না। কিন্তু স্টুডেন্টদের যেটা কাউন্সিলিং করা, কারণ সব সময় যে স্টুডেন্টরা একদম মানে একটা ভালো ফিস দিয়ে যে রেজিস্টার্ড কাউন্সিলরের কাছে যেতে পারে এরকম নয়। তো সেক্ষেত্রে আমাদের এরকম কেস সবসময় থাকে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে। বিশেষ করে আমি উল্লেখ করবো কোভিডের টাইমে, সে সময় আমি একটু প্রজেক্টও করেছিলাম ওভার ফোন, সেটা টেলিফোনিক কনভারসেশন হয়েছিল, যেখানে কিনা আমরা কোভিড এফেক্টেড এরকম প্রায় 100-র ওপর আমরা শুধু ফোনে কন্ট্যাক্ট করে তাদেরকে আমরা কাউন্সিলিং করেছিলাম। তো আমার মনে হয় এটাও একটা দিক আছে যেখানে আমরা সরাসরি সমাজের কাছে পৌঁছতে পারি। উচ্চ শিক্ষা দপ্তর বা উচ্চ মাধ্যমিক স্কুলের পাশাপাশি এই যে চাইল্ড সাইকোলজিতে আপনার সাবজেক্টে রয়েছে, একদম প্রাথমিক বিদ্যালয়, যেটা আমরা দেখেছি ফরাসিরা ফ্রান্সে সব থেকে বেশি জোর দেওয়া হয় এই প্রাথমিক শিক্ষার উপর। তো এই প্রাথমিক শিক্ষার উপর বা প্রাথমিক বিদ্যালয়গুলো, সরকারি যে স্কুলগুলো, তার উপর কি কিছু করার পরিকল্পনা আছে আপনার? এবার এটা যদি বলেন, এটা খুব ভালো, খুব নিঃসন্দেহে খুব ভালো একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। এটা ঠিকই, বিশেষ করে কানাডা একটা দেশের কথা আমি উল্লেখ করব, যেখানে কিনা প্রাইমারি স্কুলে পড়াতে গেলে, মানে আমি এটা বলছি শুধুমাত্র আমাদের দেশের সঙ্গে বাইরের কিছু দেশের তফাৎটা কোথায়, যেখানে কিনা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে এতদূর তারা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। কানাডার একটি বিষয় আমি তুলে ধরবো, সেখানে পিএইচডি না করলে প্রাইমারি স্কুলে পড়ানো যায় না, যেটা কিনা আমাদের কাছে একটা স্টার্ক ডিফারেন্স। মানে আমরা আমাদের এখানে ভাবতেই পারি না। এখানে প্রাইমারি স্কুলের যে পরীক্ষা হয়, এন্ট্রান্সে বসার মিনিমাম যোগ্যতা এইচএস পাস করা। তো সেক্ষেত্রে এই একটি তথ্যই যথেষ্ট, যেটা আমাদের বুঝতে সাহায্য করে যে বাইরের দেশগুলো, ইউরোপ, আমেরিকা, কানাডা, এসব দেশে কেন ওরা এত ভিতটা ওরা তৈরি মজবুত করে করতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আমাদের দেশে নিঃসন্দেহে এই উদ্যোগের অভাব রয়েছে। এবং প্রাইমারি, আমি যেহেতু হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, তো সরাসরি প্রাইমারি স্কুলে গিয়ে পড়ানো বা তাদের কিছু করাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের যেটা করা সম্ভব সেটা হচ্ছে পলিসি মেকিং এর জায়গাটা, যেটা কিনা উঠে আসবে রিপোর্ট থেকে। যেটা আমি বললাম যে প্রজেক্ট এই যে করা, এই রিপোর্টগুলো থেকে, এই রিপোর্টগুলো মানে সরকারের খাতে গিয়ে জমা পড়ছে, তো এবং তার উপরে বেস করে কিন্তু পলিসি তৈরি হয় যে এখন এর স্টেটাস কিরকম। তো সেই জায়গাটায় আমরা একটু ইন্টারফেয়ার করতে পারি। আর যেটা পারি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টকে সরাসরি পাঠানো। হ্যাঁ, সেটা আমাদের এনএসএস এর তরফ থেকে হতে পারে, যেটা কিনা আমরা বলছি ন্যাশনাল সার্ভিস স্কিম, হায়ার এডুকেশনের একটা বিশেষ পার্ট। সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটিকে করতে হয় আমাদের দেশে, সেন্ট্রাল স্টেট মিলিয়ে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু প্রাইমারি স্কুলের সঙ্গে যুক্ত হয়ে, যেটা উদ্যোগটা একটু কম, সে জায়গাটায় আমরা হস্তক্ষেপ করতেই পারি। যারা গবেষণা করতে চায় এডুকেশন নিয়ে, তাদের আপনি কি বলবেন আমাদের আজকের এই ইন্টারভিউ এর মাধ্যমে? এডুকেশন তো একটা ভীষণ ভালো সাবজেক্ট এই মুহূর্তে। গবেষণা করতে চাইলে তার তো কিছু নিয়ম কানুন আছে, মানে ফর্মাল কিছু নিয়ম কানুন আছে, যেটা কিনা নেট বা সেট আমরা বলে থাকি আর কি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট, এইগুলোকে তো মিনিমাম পাস করতে হয়, কোয়ালিফাই করতে হয়। আর যেটা আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি, কিছু র্যাঙ্কড ইউনিভার্সিটি আর কি, তারা সরাসরি রেট বলে একটি পরীক্ষা নিয়ে থাকে, রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট বলা হয়।
সেইটা পাশ করতে হয়। আর এমনিতে আমার তরফ থেকে মানে আমার ব্যক্তিগত যেটা বলার, যে আমরা এখন বর্তমানে এডুকেশনে প্রচুর স্টুডেন্ট পাচ্ছি যারা কিনা এডুকেশনে গবেষণা করতে এগিয়ে আসছে। একটা পরিসংখ্যান বলি যে 21টা সিটের জন্য বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে আমাদের অ্যাপ্লিকেন্ট ছিল 148টা। তো কাজেই কি পরিমাণ স্টুডেন্ট, এবং এরা কিন্তু প্রত্যেকে নেট বা সেট কোয়ালিফাই করেই এসছে, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারতো না। কিন্তু যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধু এই পরীক্ষাগুলো কোয়ালিফাই করাই যথেষ্ট নয়, যেন সেই যেটাকে আমরা বলে থাকি রিসার্চ বেন্ট অফ মাইন্ড, সেই গবেষণার ইচ্ছেটুকু যেন থাকে। মানে শুধু একটি ডিগ্রি পাওয়ার জন্য গবেষণা করাটা যেন তাদের লক্ষ্যটা না হয়। নিশ্চয়ই আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সেটা কাজে লাগবে, সেটা তো নিশ্চয়ই আমরা করব, কিন্তু সব সময় শুধুমাত্র সেই দিকটা যদি মাথায় থাকে তাহলে বোধহয় খুব কোয়ালিটি কাজ আমরা পাবো না। এখন আমি সত্যি কিছু গবেষণা করে বার করতে চাই, এবং আমার লক্ষ্য থাকবে আমি যদি চাকরি পাই আমি সেটাকে নিয়ে আরো ভবিষ্যতে এগোবো। আমি চাইবো এখনকার যারা বাডিং স্টুডেন্ট তারা সেই মনোভাব নিয়ে গবেষণায় আসুক, এবং এটা যে শুধু এডুকেশনের ক্ষেত্রে তা না, প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। সেক্স এডুকেশন খুব বিতর্কিত একটি বিষয়। বিষয়টা নিয়ে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করব, কারণ আপনি এডুকেশনের উপর আপনার গবেষণা, এবং সম্প্রতি আপনি ঘুরেও এলেন আয়ারল্যান্ড থেকে। তো সেক্স এডুকেশন বিষয়টা শুনলেই অনেকে ভুরু কুঁচকে ওঠে। একটা সময় চালু হবে হবে বা চালু হয়েও ছিল কিছুদিন, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি একজন এডুকেশনের অধ্যাপিকা হিসাবে এবং মনোবিজ্ঞানের সঙ্গে সংযুক্ত একটা বিষয়ের উপর আপনি অধ্যাপনা করেন, সেক্স এডুকেশন কতটা জরুরি, আদৌ জরুরি না জরুরি নয়, কি মনে হয়? হ্যাঁ, সেক্স এডুকেশন তো আমাদের সরকারি তরফ থেকে আমরা দেখেছিলাম যে একটা সময় চালু ছিল স্কুলে, ক্লাস 10 পর্যন্ত। তারপরে অজ্ঞাত কোনো কারণে সেটা বন্ধ করে দেওয়া হলো। হয়তো আমাদের এটা সম্পর্কে একটা কোনো বাধা কোনো কাজ করেছে, বা আমাদের হয়তো মানসিক সেই ব্রডনেসটা হয়তো ছিল না, সে কারণেই বন্ধ করে দেওয়া হলো। তো আমি শিক্ষার সঙ্গে যুক্ত থেকে অবশ্যই আমি বলবো যে এটা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ সেক্স হচ্ছে এটা আমাদের জীবনের একটা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কিনা আমাদের কাছে অনেক ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বইতে পড়লে আমরা সেটা যত সহজভাবে আমরা সেটাকে জানতে পারবো বা বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা তৈরি হবে, সেই জায়গাটা ক্লিয়ার থাকা ভালো। রাদার আমাদের ক্ষেত্রে এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যতটুকু, আমরা বলতে আমি এই কালের যে ছেলেমেয়েরা এই জেনারেশনের, তারা করছে কি সোশ্যাল মিডিয়া বা টিভি এগুলোর মাধ্যমে কিছু ভুল, কিছু কিছু ক্ষেত্রে ভুল, কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত, এবং যেটার কোনো হয়তো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেটা হয়তো মিডিয়ার প্রয়োজনে তারা হয়তো করছে, বা শুটিং এর প্রয়োজনে এমন কিছু জিনিস তারা দেখাচ্ছে যেটা কিন্তু প্রকৃত সেক্স সম্পর্কে বার্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছে না। একটু উদাহরণ দিয়ে যদি বলেন। হ্যাঁ, যেমন ধরুন যে একটি ছেলে বা মেয়ের স্কুল লাইফে, আমি টিনেজারদের কথাই বলছি, তাদের কি ধরনের তাদের মধ্যে সম্পর্ক হতে পারে, বা তাদের কিছু প্রাইভেট যে বিষয়গুলো আর কি, প্রাইভেট বিষয়গুলো তারা কিভাবে নিজেদের মধ্যে, কারণ ম্যাক্সিমামই আমরা জানি কোয়েড স্কুল, তো সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই একসাথে পড়াশোনা করতে হয় এবং এটাই খুব স্বাভাবিক সহজ সম্পর্ক। কিন্তু সেক্ষেত্রে তারা তাদের কোনো ব্যক্তিগত কোনো সমস্যা হলে তারা দেখা যাচ্ছে যে ভীষণভাবে গুটিয়ে যাচ্ছে, বা টিচারকে বলতে তারা অনেক ক্ষেত্রে সমস্যা বোধ করছে। কিন্তু এগুলো তো আমাদের জীবনের একটা অংশ, এটা নিয়ে তো অযথা মানে এইরকম লজ্জা পাওয়া বা এগুলো মোটেই অভিপ্রেত নয়। এবং এক্ষেত্রে অবশ্যই আমি আরেকবার রেফার করব বিদেশে, কথা প্রসঙ্গক্রমে এসেই যায়, সেখানে কিন্তু তারা এই অহেতুক এই জায়গাগুলো তারা রাখে না, তারা ওপেন, হয়তো আমাদের চোখে একটু বেশি ওপেন, কিন্তু আখেরে কিন্তু সেটা হেলদি, খুবই হেলদি। এবং এক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে সেক্স এডুকেশন বা সেই সংক্রান্ত বই চালু করা উচিত, এবং যাতে সুস্থ স্বাভাবিক সম্পর্ক স্টুডেন্টদের মধ্যে গড়ে ওঠে, অযথা কোনো রকম তাদের মধ্যে যে যে বিষয়টা মানে অপ্রাসঙ্গিক বা অবৈজ্ঞানিক কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে না আসে। আমি তো অবশ্যই এটা চাইবো। এই কালের পক্ষ থেকে আমার পরের প্রশ্ন, একটু বিতর্কিত প্রশ্ন করব এবার আমাদের ম্যাডামকে। পোশাকের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে গেছে গত এক যুগে। যেমন ধরুন আমি যদি বলি যে আমরা যখন পড়াশুনো করেছি 9-এর দশকে, স্কুলে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়েছি, তখন আমরা দিদিমণি, আমরা কিন্তু ম্যাম বলতাম না, আমরা দিদিমণি বলতাম। তখন দিদিমণি বললেই চোখের সামনে যে চিত্রটা ভেসে উঠতো, একজন দিদিমণি আসছেন ক্লাসে, শাড়ি পরে আসছেন,
তাদের একটা অলিখিত ড্রেস কোড ছিল, শাড়ি পরেই ম্যাডামরা দিদিমণিরা আসবেন, ক্লাস করাবেন, এবং আমরা তাদের সেভাবেই দেখে অভ্যস্ত ছিলাম। কিন্তু দিনকাল বদলেছে, এখন কিন্তু স্কুলে আর ওইভাবে মানা হয় না যে দিদিমণি হলেই তাকে শাড়ি পরে আসতে হবে। শিক্ষকরাও আমাদের সময় অনেকেই ধুতি পাঞ্জাবি পরতেন, স্যারদের আমরা দেখেছি, পুরোনো দিনের স্যারদের। সেই ব্যাপারটাও বদলে গেছে উভয় ক্ষেত্রেই। এটাকে আপনি একজন ধরুন সাইকোলজিক্যালি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি বাচ্চাদের মধ্যে কোনো কুপ্রভাব ফেলতে পারে? প্রথমে যেটা বলবো যে পোশাকের যে বিপ্লবটা ঘটেছে সেটা শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু নয় বলেই আমার মনে হয়। স্টুডেন্টদের ক্ষেত্রেও একইভাবে জিনিসটা ঘটেছে। মানে আমাদের সময়ে আমরা যেমন আমাদের কথা বলতে পারি, আমরা 9, 10, 11, 12 বাংলা স্কুলে বাংলা মিডিয়ামে পড়েছি, আমরা শাড়ি পরে যেতাম। কিন্তু এখন কিন্তু আর সে আমরা কল্পনাই করতে পারবো না। বরং সালোয়ার কামিজ সেখানে চালু হয়েছে এবং বহু ক্ষেত্রে বিশেষত যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে স্কার্ট। এবং আমি খুব আশ্চর্য হয়েছি এই তথ্যটি পেয়েছি আমি আমারই বন্ধু যারা কিনা স্কুল টিচার আছে আর কি, বাংলা মিডিয়াম স্কুলে, গভর্নমেন্ট স্কুলে। তো তাদের কাছে আমি এই তথ্যটি পেয়েছি যে এখন বর্তমানে স্কুলগুলোও নাকি বলতে গেলে মানে সেই রকম নামি দামি ফ্যাশন ডিজাইনার না হলেও তারা রীতিমতো স্কুলের ইউনিফর্ম নিয়ে চিন্তা ভাবনা করে। তার কারণ হচ্ছে যেহেতু সরকারি স্কুলে এখন স্টুডেন্ট আসার সংখ্যাটা একটু কমে গেছে, আমাদের টেন্ডেন্সিটা এখন হয়ে গেছে একটু ইংলিশ মিডিয়ামে পড়ানোর, সেক্ষেত্রে তাদের নাকি আকর্ষণ করার অন্যতম জায়গা হচ্ছে ইউনিফর্ম। এই স্ট্রাইকিং একটা তথ্য পেয়ে আমি অভিভূত হয়েছি বলতে পারি। তো এটা তো স্টুডেন্টদের ক্ষেত্রেও ঘটেছে, কারণ তারা আর চাইছে না ট্র্যাডিশনাল পোশাকে যেতে, এবং যত ভালো স্কার্ট হবে বা সেটা স্টাইলিশ হবে তাদের ক্ষেত্রে সেটা অ্যাট্রাকটিভ হবে। এবং জুতো, শুধু জুতো আমাদের যেরকম একটা কালো জুতো ছিল এবং কেডস, সেটাও তাদের নয়। এরকমও স্কুল আছে যারা ব্র্যান্ডেড কিছু রিবক, অ্যাডিডাস বলে দেওয়া থাকে যে ওই জুতো প্রোভাইড তাদের স্কুলের স্টুডেন্টদের করতে হবে। আর টিচারদের ক্ষেত্রে এই যে পরিবর্তন হয়েছে, দেখুন কিছুটা পরিবর্তন তো অবশ্যই সমাজ ডিমান্ড করে, কারণ আমাদের সমাজ তো গতিশীল, সমাজ কখনো এক জায়গায় থেমে থাকে না। মানে আমরা যদি আরো পিছিয়ে যদি যাই, যদি আমরা রবীন্দ্রনাথের কালে দেখি বা আরে অতটাও যদি আমি না যাই, ধরে নিলাম নবনীতা দেব সেন, সেই টাইমটাই কিন্তু তারা শাড়ি ছাড়া মানে স্টুডেন্টরাও কিন্তু কখনো কলেজ বা ইউনিভার্সিটিতে আসতে না। তো সেটাও আমাদের সেই চিন্তা ভাবনাও চলে গেছে। আর টিচাররাও এখন স্কুলে শাড়ি ছাড়াও আরো বিভিন্ন পোশাক তারা পরেন, মূলত সালোয়ার কামিজ পরেন আমাদের যেটা কনটেক্সটে। এবার এক্ষেত্রে একটাই কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সব কিছুই কিন্তু আবর্তিত হয় সমাজ নিয়ে। মানে আমার সমাজটা ঠিক কিরকম, ভারতীয় সমাজটা ঠিক কিরকম, সেটা কিন্তু অনেকটাই বলে দেবে যে আমি আমার ড্রেস কোড কিরকম হবে। ঠিক যেরকম ভাবে ইউরোপে গিয়ে আমি যদি বা আয়ারল্যান্ডে যে গেছিলাম সেখানে গিয়ে যদি আমি শাড়ি পরি, সেটাও কিন্তু বেশ একটা চোখে লাগার মতো বিষয় হবে, বা ওখানকার যে আবহাওয়া সেটা আমাকে কিন্তু সাপোর্ট দেবে না। হ্যাঁ, তো রাদার এখানকার আবহাওয়া, এখানকার পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু পোশাকগুলো হয় বা হচ্ছে, এবং পরিবর্তনটাও সেক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু একটু বোধহয় সমাজের প্রতি আমরা একটু বেশি দায়িত্বশীল, কারণ আমরা একদম ছোট থেকে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করছি, এবং টিচারকে বলা হয় রোল মডেল। মানে অনেক বড় বয়সে গিয়েও আমরা মনে করে থাকি যে ওই স্কুলে যে আমাদের টিচার ছিলেন তাকে আমরা মনে করি, এবং টিচারকে মনে করা মানে তো শুধু তিনি কিভাবে পড়াচ্ছেন তা নয়, তার গেট আপ, তার কথাবার্তা, তার আচরণ, স্টুডেন্টদের সঙ্গে আউট অফ দ্য ক্লাস তার কীরকম ব্যবহার, বা স্টুডেন্ট কোনো বিপদে পড়লে তার সঙ্গে তিনি কিভাবে ব্যবহার করছেন, এই সব কিছুই তার মধ্যে আসে। এবং তার মধ্যে পোশাকের ব্যাপারটিও চলে আসে, তার দাঁড়ানোর ভঙ্গি, ক্যারি করা, এভরিথিং। তো সেই জায়গায় আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায়। আমরা অবশ্যই, আমাদের ব্যক্তিগত জীবন আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ফ্রম দ্য প্রাইমারি লেভেল টু হায়ার এডুকেশন, একটু বোধহয় এটা আমরা মাথায় রেখে চললে ভালো হয় যে আমরা সরাসরি যেহেতু স্টুডেন্টরাও আমাদের ব্যক্তিগত জীবনগুলো এখন কোনো না কোনোভাবে জানতে পেরে যাচ্ছে, একটু বোধহয় নিজেদেরকে সংযত রাখাটা ভালো। তবেই আমরা যে ভ্যালু এডুকেশন যেটা কিনা স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমাদের যাতে কখনো স্টুডেন্টদের কাছে এই প্রশ্নের সম্মুখীন হতে না হয়। কারণ বাচ্চারা কিন্তু প্রশ্ন করতেই পারে যে আপনি যে এই কথাটা বলছেন আপনি নিজে কি করেন, সেই জায়গাটা যাতে আমাদের ক্লিয়ার থাকে যে হ্যাঁ আমি কিন্তু এরকম কিছু করি না,
যাতে তোমার কাছে কোনো খারাপ বার্তা যাবে, তো সেইটা আমার মনে হয় একটু মেনটেন করে শিক্ষা জগতের লোকের চলা উচিত। অনেক ধন্যবাদ শাওলি ম্যাডামকে আজকে আমাদের তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে, গবেষণার বিভিন্ন বিষয় থেকে শুরু করে সামাজিক বিষয় আজকে আমাদের আলোচনায় উঠে এলো। কল্যাণী থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।